হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম তুই আমার বিশ্বাস ছিলি উপন্যাসের ৮ এবং ৯ নম্বর পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে গল্প শুরু করি। প্রকৃতি কখনো আপনাকে হতাশ করবে না। যতই প্রকৃতিটাকে অনুভব করবেন, চোখ মেলে দেখবেন, ততই মুগ্ধ লাগবে জগৎটাকে। এই প্রকৃতির এক নাম নদী, যার সৌন্দর্য উপভোগ করা যায় হৃদয় দিয়ে। নদীর স্রোতের মতো জীবনও থেমে থাকে না, কেবল বয়ে চলে নিজেরই পথে। এই তো নদীর স্রোতের মতনই চার নারী নিজেদের নিয়ে মগ্ন। তাদের মগ্ন থাকার মধ্যে হঠাৎ একটি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো বেআইনরা। আহিন এবং আলভি বালুমাটু দিয়ে খেলা করতেছিল। আরাত, রশ্মি, আরিশা, আয়রা চারজন মিলে একটার পরে একটা ফটো তুলেই যাচ্ছে কাশবাগানে। ওদের ফটো তোলার মধ্যে হঠাৎ করে কারো কণ্ঠ ভেসে আসলো। কণ্ঠ শুনেই চারজন মিলে পিছন ঘুরে তাকালো। পিছন ঘুরে তাকাতে রাইডিং জ্যাকেট পরিত শ্যামবর্ণের এক যুবককে দেখতে পেল। উচ্চতায় 5 ফুট 7 কিংবা 8 হবে। ছেলেরা বাইক থেকে থাকা অবস্থায় হেলমেটটা খুলে রেখে বাইক থেকে নেমে ওদের কাছে আসতে আসতে আরিশার দিকে তাকিয়ে মুচকি এসে বলতে লাগলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাবিজান। রশ্মি হালকা মুখে হাসি টেনে যুবকের দিকে এগিয়ে যেতে যেতে সালামের উত্তর করলো। ওয়ালাইকুম আসসালাম দেবর মশাই, কেমন আছো রাফি? আলহামদুলিল্লাহ ভাবিজান। আরিশা রাফির দিকে মুচকি হেসে বলে উঠল, ভাবিজানের কথা দেখি একেবারে ভুলেই গেছো। তখন আবার রাফি বলতে লাগলো, কই, আমি তো ভাইয়ার কাছ থেকে আপনার খোঁজ খবর সব সময় রাখি। ভাইয়াকে জিজ্ঞেস করে দেখেন আপনারকে আমি খোঁজ খবর নেই কিনা। আমি শুধু আপনার খোঁজ খবর না, আপনার বাড়ির প্রত্যেকটা মানুষেরই খবর রাখি। কথাটা বলেই রাফি একবার আর চোখে আয়রার দিকে তাকালো, যে আপাতত কোনো দিকে পাত্তা না দিয়ে নিজের ফোনের ফটোগুলো দেখতে ব্যস্ত। রাফি একবার সবাইকে দেখে নিল, এরপরে রশ্মির দিকে তাকিয়ে বলে উঠল, কি ব্যাপার বিয়ান সাবরা, একদম নিস্তব্ধ হয়ে আছেন কেন সবাই? বিআই সাহেবের আগমন কি পছন্দ হয় নাই বুঝি? আরাত মুখে হাসি টেনে বলতে লাগলো, পছন্দ হবে না কেন, আমাদের একটা মাত্র বিআই সাহেব বলে কথা। রাফি আয়রার দিকে তাকিয়ে মুখে দুষ্ট হাসি উঠিয়ে বলতে লাগলো, ভাবলাম আমার আগমনে কারো যদি বিরক্তকর কারণ হয়ে দাঁড়ায়। সবাই এবার সঙ্গে সঙ্গে আয়রার দিকে তাকালো। আয়রা নিজের দিকে সবাইকে তাকিয়ে থাকতে দেখে বিরক্তিকর চাউনি নিয়ে সবার দিকে তাকিয়ে বলে উঠল, এখানে কি তোরা সবগুলো ফাউল বকতে আসছিস? তোরা থাক সবগুলো, আমি এখন গেলাম, আবহাওয়াটা আমার কাছে কেমন যেন বিরক্ত লাগতেছে। কথাটা বলেই আয়রা পিছন ঘুরে বাড়ির পথে হাঁটা ধরলো। সামনে তাকিয়ে দেখতে পেল আনাস, আশিক, হাবিব ওদের দিকে এগিয়ে আসতেছে। সঙ্গে সঙ্গে আয়রার পা থেমে গেল। আয়রা থেমে নেই, আয়রাকে আটকাতে আয়রার পথ আটকে ধরল রাফি। আয়রার চোখের সামনে আনাসের চোখ নিবদ্ধিত। রাফি আয়রার সামনে দাঁড়ানোর কারণে আয়রা রাফির দিকে বিরক্তিকর চাহনি দিকে তাকালো, আর রাফি আয়রাকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে আরে বিয়ান সাহেব, বিরক্তি হয়ে যাচ্ছেন কেন? আমার আগমন যদি আপনার বিরক্তির কারণ হয়, তাহলে আমাকে আপনার মুখে হাসি ফোটানোর কারণটাও হতে হবে, তাই না? এইভাবে আমাকে অপরাধী বানাইয়া চলে যাচ্ছেন কোথায়? এইভাবে তো অপরাধী বানাই আমাকে চলে যেতে পারেন না আপনি, এটা তো কখনো হতেই পারে না। বিরক্তের জায়গাটুকু তো দিয়েই দিলেন, এখন না হয় একটু হাসির কারণ হতে দেন বিয়ান সাহেব। আনাস ওদের সামনে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাফির কথাটা আনাসের কানে আসতেই পা দুটো থেমে গেল। কিছুক্ষণের জন্য আনাস একবার চোখ তুলে আয়রা এবং রাফির দিকে এক নজর তাকিয়ে আবার সামনের দিকে পা বাড়ালো। আশিক আর হাবিবও আনাসের মতো জায়গায় থেমে গেল। তারপর আয়রা আর রাফির দিকে অবাক চোখে তাকিয়ে রইল তারা দুইজন। আশিক রাফিকে দেখে বলে উঠল, হাই ব্রো, কেমন আছো? রাফি মুখ ঘুরিয়ে আশিক এবং হাবিবের দিকে তাকিয়ে মুখে হাসি নিয়ে ওদের দুইজনকে জড়িয়ে ধরলো আর বলে উঠল, আলহামদুলিল্লাহ ব্রো, অনেকদিন পর দেখা হলো তোমাদের সাথে। একে একে হাবিব আশিক দুইজনই রাফিকে জড়িয়ে ধরলো। তারপরে হাবিব বলে উঠল, হ্যাঁ, ফার্স্ট দেখা আরিশাপুর কামিনের দিন, আর সেকেন্ড দেখা এই আজকেই। রাফি মুখে হাসি তুলে আবার বলতে লাগলো, আত্মীয়তা যখন হয়েই গেছে, ইনশাল্লাহ দেখা হতেই থাকবে। আল্লাহ তাআলা যদি চায় তাহলে এই সম্পর্কটা আমাদের আরো জোরালোই হতে পারে। হাসি মুখে কথাটা বলে রাফি একবার সরাসরি আয়রার দিকে তাকালো। আশিক রাফির কথায় মুচকি হেসে বলে উঠল, সবকিছু মহান রব্বুল আলামিনেরই মর্জি, চলো সামনে এগানো যাক। রশ্মি তখনই বলে উঠল, তা বিআই সাহেব, আমাদের একমাত্র দুলাভাই কই? তাকে তো দেখতে পাচ্ছি না। রাফি সবার সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে যেতে রশ্মির কথায় উত্তর করে বলল, বিয়ান সাহেব, আপনাদের দুলাভাই তার শালীদের জন্য নদীর পাড়ের ওই দোকানটাতে নেমেছে, আপনাদের জন্য হয়তোবা কিছু আনতে গিয়েছে। নদীর তীরে অস্ত যাওয়া সূর্যের মনোমুগ্ধকর সৌন্দর্য, শেষ বিকালে গোলবৃত্তের আবহাওয়া রঙ্গানো আকাশের সাথে মিশ্রিত প্রকৃতির এক অপরূপ দৃশ্য দেখে যেন চোখের তৃষ্ণা মিটে যায়। শেষ বিকালের সৌন্দর্যটা যেন সকলকে চুপিচাপি দাঁড়া করিয়ে দেয়। নদীর পাড়ে বসে নীরবতায় মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত চার যুবক এবং চার যুবতী। হাবিব বাড়ি থেকে ফোন আসায় হাবিব সবার থেকে বিদায় নিল।
আইনালবিকে সঙ্গে নিয়ে সে চলে গেল। আগে ওদের দুইজনকে তালুকদার বাড়িতে নামিয়ে দিবে, তারপর হাবিব নিজের বাড়িতে চলে যাবে। আমান আর আরিশা ওরা দুইজন সবার থেকে কিছুটা দূরে একা একা সময় কাটাচ্ছে। রশ্মি এবং আরাত দুইজন কাছাকাছি বসে সৌন্দর্য উপভোগ করতেছে। আয়রা কিছুক্ষণ পর পর আর চোখে আনাসকে দেখে যাচ্ছে। আনাস কিছুটা বিরক্ত নিয়ে কিছুটা মুগ্ধকর প্রকৃতি উপভোগ করতেছে। আয়রা আনাসের মুখের রিয়াকশন দেখে নিয়ে নদীর পানির দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। এদিকে রাফি মনোমুগ্ধকর চাউনি, সে মুখে হাসি ফুটে উঠেছে। রাতের সৌন্দর্য সত্যিই অনেকটা মনোমুগ্ধকর। এতে লুকোচুরির মধ্য দিয়ে হঠাৎই আনাস নীরবতা ভেঙে রশ্মিকে ডেকে বলে উঠল, রশ্মি। উত্তরে রশ্মি বলল, হ্যাঁ ভাইয়া। তখন আবার আনাস বলতে লাগলো, তুই নাকি স্টাডির জন্য কানাডা যাচ্ছিস? সবার চোখ রশ্মির দিকে ঘুরে গেল। রশ্মি এবার কিছুটা নড়ে চড়ে একটু ভালোভাবে বসে পড়ল। তারপর আবার উত্তর করতে লাগলো, হ্যাঁ ভাইয়া, বাবা গতকালকে ফোন করে তার ইচ্ছেটা জানিয়ে দিয়েছে। বাবার ইচ্ছে আমি কানাডায় বাবার সঙ্গে গিয়ে ইউনিভার্সিটিতে স্টাডি করি। আশিক তখন বলে উঠল, তোমার কি ইচ্ছে? তুমি কি যাবে কানাডা? কথাটা শোনার সঙ্গে সঙ্গে রশ্মি আরাতের দিকে একবার তাকালো। দেখলো আরাত সবার মতো উত্তরে তার দিকে তাকিয়ে রয়েছে। প্রশ্নবোধক চাউনি নিয়ে রশ্মির দিকে তাকিয়ে আছে আরাতও। রশ্মি এবার সবাইকে দেখে নিয়ে ছোট্ট করে একটি নিঃশ্বাস ফেলে আরাতের দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া। আরাতের দিকে তাকিয়ে রশ্মি একটু মুচকি হাসি দিল। আরাত এবার নদীর পানির দিকে তাকিয়ে আছে। তখন আবার আনাস বলে উঠল, তাহলে তো কয়েকদিনের মধ্যেই তোমার ফ্ল্যাট, তাই না? তখন আবার রশ্মি বলল, হ্যাঁ ভাইয়া। আনাস এবার উঠে রশ্মির কাছে গিয়ে বলে উঠল, খুব ভালো থেকো, আর তোমার আগামী দিনের জন্য শুভকামনা রইল। আর একটা কথা বলে রাখি, কখনো তুমি আমাদেরকে ভুলে যেও না। কোনো প্রয়োজন পড়লে এই ভাইকে তুমি পাশে পাবে, সব সময় পাশে পাবে। শুধু ভাইকে একবার স্মরণ করো। রশ্মির চোখের পানি টলমল করতেছে। এতদিনের বন্ধন ছেড়ে ওই দূর দেশে তার চলে যেতে হবে। হয়তোবা তাদের জীবনের পরিবর্তন এখান থেকেই শুরু হতে চলছে। আগের মতো চাইলে সবার সঙ্গে আড্ডা দিতে পারবে না। বড়দের কাছে রশ্মি তিনি বিচার দিতে পারবে না বিচ্ছু বলে। আরাতের সঙ্গে বড়দের চোখ ফাঁকি দিয়ে স্কুটি নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতে পারবে না। রশ্মি এবার কান্নাই করে দিল। কান্না করতে করতে বলে উঠল, তোদেরকে খুব মিস করবো রে আমি। রশ্মি আর কোনো কথা বলতে পারলো না। আরাত এসে রশ্মিকে জড়িয়ে ধরে আরাতও কান্না করে দিল রশ্মির সঙ্গে। আরিশা এগিয়ে এসে দুইজনকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, তোদের দুইজনকে অনেক মিস করবো আমরা। তোরা দুইজন এরকমভাবে কান্না করতেছিস যেন মনে হচ্ছে যে রশ্মি আর কোনো দিন বাংলাদেশে আসবে না। আমরা প্রত্যেকেই আসছিলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, মনটা হালকা করতে, কিন্তু বাড়িতে ফিরতে হচ্ছে আমাদের মনের মলিন চাউনি নিয়ে। বনরূপী বন্ধুত্বের দূরত্বের কথাটা কেমন যেন সবাইকে উদাসীন করে দিয়েছে। এভাবেই কেটে গেল তাদের ওই সময়টা। এখন আসছে পরের দিনের সময়টা। গতকাল রাতে বেশ করেই আরাতরা বাড়িতে ফিরেছে। আমান, রাফি, আরিশা আয়রাকে বাড়িতে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আরিশা আয়রা নিজেদের বাড়িতে যাবে না। রাতটা তারা তালুকদের বাড়িতে কাটাবে বিদায় আমানদের সঙ্গে আরিশাকে নদীর পার থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর আয়রা, আরিশা, রশ্মি, রাত এবং সবাই একসঙ্গে গল্প করতে করতে পায়ে হেঁটে তালুকদের বাড়ির দিকে এগিয়ে গেল। আর আনাস ওদের থেকে কিছুটা পিছনেই হাঁটে হেঁটে আসছিল। বাড়িতে এসে আনাস কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। এদিকে আরিশা, আয়রা, রশ্মি আরাতের রুমেই ঘুমিয়ে গিয়েছে। রশ্মি প্রায় আরাতের সঙ্গে থাকতো। আর আরিশা, আয়রা ওদের জন্য তালুকদার বাড়িতে 2টি রুম আবদ্ধ করা ছিল। তবে আয়রা, আরিশা আরাতের রুমেই বেশি থাকে। এই তো 4 জন মিলে এক রুমে গল্প করতে করতে কে কোথায় ঘুমিয়ে আছে তার কোনো ঠিক নেই। রশ্মি সোফাতে বসে মাথা সোফার দিকে দিয়ে ঘুমিয়ে রয়েছে। আরাত আর আয়রা দুইজন বিছানার 2 দিকে শুয়ে ঘুমিয়ে রয়েছে। আরিশা রুমের মেঝেতে পাটানো বিছানাতে ঘুমিয়ে রয়েছে। 4 জন 4 রকম হয়ে ঘুমিয়ে রয়েছে। তবে এখন সময় সকাল 8:39। তখনই আয়রার ঘুম ভেঙে গেল। আয়রা শোয়া থেকে উঠে বালিশের নিচ থেকে নিজের ফোনটা খুঁজে নিল এবং কি সময়টা দেখে নিল। সময়টা দেখে তাড়াহুড়ো করে বিছানায় বসতে বসতে চিল্লিয়ে বলে উঠল, হায় আল্লাহ, 8:30 বেজে গিয়েছে, আর ওইদিকে 10টায় আমার কলেজ। কথাটা বলেই তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড় দিল। আয়রার চিৎকারে বাকি 3 জনেরও ঘুম শেষ। হঠাৎ চিৎকারে রশ্মি সোফায় হামিদ তুলতে তুলতে সোজা হয়ে বসলো। আর আজ কিছু একটা হয়েছে ভেবে বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠে বসলো। আয়রার ওয়াশরুমে দৌড়ে যাওয়ার দিকে সবাই অবাক নয়নে চেয়ে রয়েছে। আরিশা মেঝেতে বিছানা থেকে শোয়া অবস্থায় একবার উপরে তুলে তাকালো। ওয়াশরুমের দিকে তাকিয়ে বলতে লাগলো, উফ, এই মেয়ে আর ভালো হবে না, দূর, ঘুমটাই নষ্ট করে দিল। কথাটা বলেই বিরক্ত হয়ে পুনরায় আবার বালিশে মুখ গুজল আরিশা। রশ্মি মাথার লম্বা সিল্কি চুলগুলো হাতে খোপা করতে করতে বলে উঠল, আসলেই আজকে অনেক বেলা হয়ে গিয়েছে,
ফজরের নামাজটাও কাজা হয়ে গেল। আরাত বলল এটা বলেই আরাত বিছানা থেকে নেমে বিছানা ঠিক করতে লাগলো। রশ্মি রুম থেকে বের হয়ে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য বের হলো। আয়রা কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে সোজা রুম থেকে বের হয়ে আরাতকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি বাড়িতে চলে গেলাম। আরিশা আপু উঠলে আরিশা আবুকে বলে দিস। আয়রা কথাটা বলেই উত্তরের আশা না করে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই আনাসের সঙ্গে সামনাসামনি ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। আয়রা নিজেকে সামনে নিয়ে আনাসের উপর 2 হাত দিয়ে হালকাটা পিছনে নিয়ে গেল এবং কি বিড়বিড় করে বলতে লাগলো, মাশাল্লাহ মাশাল্লাহ। আনাস অফিসের জন্য রেডি হয়ে সকালে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হতেই মনে পড়লো সে বাইকের চাবি আনতে ভুলে গিয়েছে। বাইকের চাবি নিতে নিজের রুমের দিকে যাচ্ছিল আনাস। হঠাৎ সিঁড়ির মধ্যে আয়রার সঙ্গে তাড়াহুড়া করে আসতে গিয়ে তাদের দুইজনই সামনাসামনি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আয়রা আনাসের সামনে এসে ধাক্কা লাগতে লাগতে সামলিয়ে নিল নিজেকে। আনাস আয়রাকে বিরক্তি করে একটু তাকিয়ে বলে উঠল, কি সমস্যা, জ্যান্তল মাছের মতো লাফাচ্ছিস কেন? এখনই তো ধাক্কা লেগে যেত। তখন আবার আয়রা বলতে লাগলো, সরি আনাস ভাইয়া, আসলে আমার কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে তো, এই জন্যই তাড়াহুড়ো করতেছিলাম। আনাস বলল, ওকে ঠিক আছে, তাইলে এখন সামনে থেকে যা, আমি আমার রুমে যাব। আয়রা মুখে মুচকে হাসি দিয়ে সিঁড়ির এক পাশে এসে দাঁড়ালো। আনাস উপরের দিকে নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। আয়রা আনাসের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আর মুখে একটি হাসি ফুটিয়ে বলে উঠল, হায় আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহান আল্লাহ, এত সুন্দর কেন আনাস ভাইয়া, উফ, মনটায় চায়, হায় আল্লাহ। কলেজের কথা মনে হতেই পুনরায় তাড়াহুড়ো করে নিচে নেমে এলো আয়রা। নিচে নেমে এসে খাবার টেবিলের দিকে একবার তাকিয়ে বলতে লাগলো, মামানি, আমি চলে গেলাম আমাদের বাড়িতে। কথাটা বলেই সে উত্তরের আশা না করে তার নিজের বাড়িতে চলে গেল। রাবেয়া তালুকদার শুধু একবার আয়রাকে দেখে নিল, খাবার খাওয়ার জন্য বলল, এতটুকু সময় আয়রা তাকে দেয়নি। এখন সময় বেলা 11:44। তালুকদার বাড়ি বর্তমানে একদমই নীরব। কারণ কি, আহিন রয়েছে স্কুলে, আনাস, আদনান তালুকদার, আহাদ তালুকদার তারা সবাই রয়েছে অফিসে। আরিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিজের বাড়িতে চলে গিয়েছে। আরাত বর্তমানে রশ্মিদের বাড়িতে। বাড়িটা একদমই চুপচাপ হয়ে রয়েছে। তখনই কালো মার্সিডিজ গাড়িদার তালুকদার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারতিব গাড়ি থেকে বের হয়ে গটগট করে বাড়ির ভিতরে চলে গেল। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে যাওয়া অবস্থাতে একবার আরাতের রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আরাতের দরজায় একবার নজর বুলিয়ে আবার নিজের রুমের দিকে এগোলো। তালুকদার বাড়ির নিচতলায় বড়রা থাকে, যেমন আহাদ তালুকদার এবং কি আদনান তালুকদার, আর বাদবাকি রুমগুলো ফাঁকাই পড়ে থাকে। দোতলার সিঁড়িটা মাঝখানে হওয়াতে সিঁড়ির প্রথম রুমটা আরাতের। আরাতের রুমের বাঁ পাশের রুম রয়েছে আরিশার জন্য এবং কি আয়রার জন্য, তাদের রুমগুলো ফাঁকাই রয়েছে। আরাত রুমের ডান দিকে আহিনের রুম, তারপরের রুমটা আনাসের, সবশেষে তারতিবের রুম। তারতিবের রুমটা সবার রুম থেকে আলাদা এবং কি বড়। পুরো রুমটা যেন সাদা কাপড়ে ঘেরা, সবকিছুই যেন সাদা। রুমের চাদর হইতে মেঝে, রুমের আসবাবপত্র সবকিছুই সাদা রঙের। তারতিবের রুমের বেলকুনি ছোটখাটো একটি ছাদের মতো। বেলকনির কোমর অবধি রেলিংয়ে পুরো সাদা রঙের থাই গ্লাস করা। বেলকনির মাঝখানে সাদা রঙের সোফার সেটও রয়েছে। বেলকনিতে মাথার উপরে রাতের খোলা আকাশটা আজান তালুকদার তারতিবের খুবই প্রিয়। তারতিবের রুম, বেলকনি দুইটাই তারতিবের মতো নিস্তব্ধ। রুমে এসে প্রায় আধা ঘন্টা সময় ধরে শাওয়ার নিয়েছে তারতিব। শাওয়ার নেওয়ার পরে ট্রাউজার পরে তাওয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হইল। বেলকনিতে গিয়ে তাওয়ালেটা দড়িতে ঝুলিয়ে দিল এবং কি আলমারি থেকে বের করে অ্যাশ কালারের একটি টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে মাথার চুলগুলো পরিপাটি করে নিল। বিছানার সামনে গিয়ে দাঁড়িয়ে বেড সাইড থেকে ফোনটা হাতে তুলে নিয়ে অফলাইনে রেখে নরম বিছানাটা গাটা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করে নিল তারতিব। এতটা পর জার্নি করার পরে অনেকটা টায়ার্ড লাগতেছে, এখন তার লম্বা একটি ঘুমের প্রয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে কেটে গেল 6টা দিন। দেখতে দেখতে রশ্মির কানাডা যাওয়ার তারিখটাও চলে এসেছে। আর মাত্র একটা রাত। রাত কেটে ভোরে এলেই সূর্যের আলো ওঠার সঙ্গে সঙ্গে রশ্মি হারিয়ে যাবে আরাতের জীবন থেকে। রশ্মি আলাদা হয়ে যাবে, এটা কিছু মাসের জন্য, অথবা কিছু দিনের জন্য, অথবা কিছু বছরের জন্য। আর এমনও হতে পারে রশ্মি সারা জীবনের জন্যই আরাতের সামনে থেকে হারিয়ে যাবে। রশ্মির প্রস্তুতি নেওয়া শেষ। জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় কসমেটিক থেকে শুরু করে সবকিছুই গোছানো শেষ। রশ্মির প্যাকেজিংগুলোর আরিশা সুন্দর মতো করে দিচ্ছে। রশ্মির ঘরের এক কোণে দাঁড়িয়ে আরাত মন খারাপ নিয়ে রশ্মির দিকে তাকালো এবং কি আরাত রশ্মির প্যাকেজিং করাগুলো দেখতেছে।
আর রশ্মি মলিন মুখে বিছানায় বসে রয়েছে। রশ্মির মনে হচ্ছে একটা সেকেন্ড যাচ্ছে তো রশ্মির আপনজন থেকে দূরে যাওয়ার অনেকটা সময় ঘনিয়ে এসেছে। এই তো এই চিরচেনা রুমটা, আপন মানুষগুলো, বেস্ট ফ্রেন্ডগুলো, ছোট ভাই সবার থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিচ্ছে রশ্মি। আর মাত্র কয়েক ঘন্টা, তাহলেই তো সবকিছু শেষ হয়ে যাবে। রশ্মি চলে যাবে অনেকটা দূরে। আজ সে সবার কাছেই রয়েছে, কিন্তু কাল সে আর সবার কাছে থাকবে না, সবার সঙ্গে থাকতে পারবে না। আচ্ছা, এতটা দূরে যাওয়ার পরেও কি রশ্মির সঙ্গে আরাতের ফোনে কথা বলে গা ঝুরাবে? শান্তি পাওয়া যাবে? আরাতের সঙ্গে মন খুলে কথা বলতে পারবে? হয়তো না। চাইলেও হুটহাট করে আরাতকে জড়িয়ে ধরতে পারবে না। অনেকটা দূরে চলে যাবে রশ্মি। এখন রশ্মির রুমটাতে শুধু কসমেটিকের ঝাঁকঝাঁক শব্দ শোনা যাচ্ছে, এছাড়া আর কিছু নেই। কি আজব, রশ্মি তো এখনো যায়নি, অথচ রুমটা কেমন যেন নীরব হয়ে আসছে। হ্যাঁ, হয়তোবা কাল এই রুমটা পুরাই নীরব হয়ে যাবে। শুধু পার্থক্য, আজকে রুম ভর্তি মানুষ রয়েছে, কালকে রুমটা পুরাই খালি হয়ে যাবে। আয়রা রশ্মির রুমে ঢুকতেই বলে উঠল, কিরে তোদের কত দূর হলো? ওদিকে তো রাতের খাবার খাওয়া শেষ সবার। মামা মামনি সবাই তো তোদের জন্য ওয়েট করতেছে, আমাকে তোদের ডাকার জন্য পাঠাইলো। আর রহিম আন্টিও তো ওই বাড়ি যাইতেছে, তোরা এখনো এখানে শেষ করতে পারিস নাই? রশ্মি যাওয়ার উপলক্ষে আজকে রহিমা সুলতানা রশ্মির পছন্দের সমস্ত খাবার রান্না করেছে। রান্নার কাজে হেল্প করেছে রাবেয়া তালুকদার এবং কি আদিবা তালুকদার। রশ্মির নানু বাড়ির থেকেও অনেক লোক এসেছে। তার উপরে তালুকদার বাড়ির সবারই দাওয়াত ছিল আজকে রশ্মিদের বাড়িতে। যেমন ধরেন আহাদ তালুকদার, আদনান তালুকদার, আহানা শেখ, লতিফ শেখ, সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে তালুকদার বাড়িতে যাচ্ছে। রশ্মিদের বাড়িটা বেশি একটা বড় না, নিচতলায় কিচেন রুম, গেস্ট রুম এবং কি ড্রয়িং রুম, আর উপরের তলায় রয়েছে রশ্মির একটি রুম, আলভির একটি রুম, আর রহিমা সুলতানা একটি রুমে থাকে। আরও একটি রুম রয়েছে যেটা শুধু ফাঁকাই পড়ে থাকে। ড্রয়িং রুমটা ছোট হওয়ায় সবাই রাতের খাবার শেষ করে রশ্মিদের বাড়ি থেকে আরাদের বাড়ির দিকে যাচ্ছে। আয়রা রশ্মির রুমে আসতেই রুমের কিছুটা পরিবর্তন ঘটলো। আরিশা প্যাকেজটা শেষ করে টরি ব্যাগটার চেন লাগাতে লাগাতে আয়রাকে উদ্দেশ্য করে বলল, এই তো এখনই শেষ। কথাটা বলেই আরিশা আরাত এবং রশ্মির দিকে তাকিয়ে বলল, চল ওই বাড়িতে যাওয়া যাক, মামিরা সবাই তো বাড়িতে চলে গিয়েছে, এখানে থেকে আর কি করবি, এই জায়গায় তো সব কিছুই কমপ্লিট। আরাত বলে সামনের দিকে এগোলো। আর রশ্মি বিছানা থেকে নামতে যাবে তখনই রশ্মির ফোনটা বেজে উঠল। ফোনের রিংটংয়ে আরিশা, আয়রা, আরাত তিনজনই রশ্মির দিকে তাকালো। রশ্মি ফোনের দিকে তাকিয়ে রয়েছে। রশ্মি ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে তিনজনকে উদ্দেশ্য করে বলল, তোমরা যাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আয়রা এবার একটু দুষ্টামি হেসে বলতে লাগলো, পার্থ চৌধুরী, বুঝছি। রশ্মি হালকা হেসে মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ, পার্থই ফোন করেছে। আরিশা আয়রাকে ধমক দিয়ে বলতে লাগলো, চল এখান থেকে, এখানে আর ফাজলামি করতে হবে না, রশ্মি কথা বলতে দে, চল আমরা এখন এখান থেকে যাই। কথাটা বলেই আরিশা আয়রার হাত টেনে নিয়ে গেল। আর চুপচাপ আরিশাদের সঙ্গে সঙ্গে যেতে লাগলো নিজের বাড়ির উদ্দেশ্যে। ড্রয়িং রুমে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। আরিশা আয়রা তিনজন মিলে বাড়িতে আসতেই দেখা গেল এখন তালুকদার বাড়িতে ছোট বড় সবাই একসাথে বসেই আড্ডা দিচ্ছে। শুধু তার তিবিনি, তাকে বাড়ির আড্ডাতে পাওয়াও যায় না। আহিন আলবি দুইজন আরাতের ফোন নিয়ে ড্রয়িং রুমের এক সাইডে মেঝেতে বসে কার্টুন দেখতেছে। আদনান তালুকদার, আহাদ তালুকদার, লতিফ শেখ তিন কর্তা সোফাতে বসে একে অপরের সঙ্গে কথা বলতেছে এটা ওটা নিয়ে। আনা সোফার এক কোণে নিজের ফোনটা ঘাটাঘাটি করতেছে। আদিবা তালুকদার, আহানা শেখ, রহিমা সুলতানা তিনজনই ড্রয়িং রুমের টেবিলের চেয়ারে বসে গল্প করতেছে। রাবেয়া তালুকদার নিজের রুমে গিয়েছে। আরিশা ওর আম্মুর কাছে ডাইনিং টেবিলে গিয়ে চেয়ারটা টেনে বসে নিল। আর ড্রয়িং রুমে নিজের বাবার কাছে গিয়ে নিজের বাবার কাছে জায়গা করে নিয়ে নিজের বাবার কাঁধে মাথা রেখে মন খারাপ করে বসে রইল। আহাদ তালুকদার নিজের পাশে মেয়েকে পেয়ে জায়গা করে দিল, ভালো করে যেন বসতে পারে, এবং কি ভালোভাবে এক হাত দিয়ে নিজের মেয়েকে জড়িয়ে নিল এবং কি জানতে চাইল, আমার মায়ের কি মন খারাপ? সঙ্গে সঙ্গে আদনান তালুকদার, লতিফ শেখ, আনাস এবং তিনজনই আরাতের দিকে তাকালো। আরাত বাবার কাঁধে মাথা রেখে বলে উঠল, আহাদ তালুকদার মুখে হাসি নিয়ে নিজের ঘাড় থেকে আরাতের মাথা উঠিয়ে একটু কপালে চুমা দিয়ে বলে উঠল, বুঝতে পেরেছি, আমার মায়ের মন খারাপ। আমার মায়ের মন খারাপ মানায় না, আমার মায়ের মুখে শুধু হাসি মানায়, মন খারাপ না। ঠিক আছে, এখন একটু হাসো তো। আরাত বাবার মুখের দিকে তাকিয়ে একটু মুচকে হাসলো, তারপরে আবার বাবার কাঁধে মাথা ঠেকিয়ে দিল এবং কি বলতে লাগলো, আমার যে মন খারাপ এটা তুমি কিভাবে জানলে বাবা? আরাতের কথায় আহাদ তালুকদার হেসে উঠল। এতক্ষণ আয়রা লতিফ শেখের কাছে এসে সোফাতে বসেছেন।
সেই সোফাতে বাবার পাশেই এসে বসেছে। আয়রা এক হাতে সোফার কর্নারতে রেখে মুখটাতে হাসি উঠিয়ে আর সামনেতে আনাসকে চুপি চুপি দেখে যাচ্ছে। লতিফ শেখ একবার আয়রার হাতটা নিজের হাতের মুঠিতে নিয়ে মুখে হাসি টেনে আরাতকে উদ্দেশ্য করে বলল, কি জানো তো আরাত মামুনি, পৃথিবীর সমস্ত বাবারাই না মেয়েদেরকে পড়তে পারে। তোমাদের মন খারাপের কারণ, খুশির কারণ, হাসির কারণ, ভালো থাকার কারণ সব কিছুই বাবারা মেয়েদের মুখ দেখলেই বুঝতে পারে। লতিফ শেখ নিজের কথাটা শেষ করেই একবার নিজের মেয়ের মুখের দিকে তাকালো। আয়রাকে সামনে আনাসের দিকে তাকিয়ে থাকতে দেখে মুখে মুস্কি হাসি টেনে পুনরায় আরাতের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, বাবারা সবসময় হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও মেয়েদের খেয়াল রাখে। তাদের কিসে ভালো থাকবে, কিসে তারা কষ্ট পাবে, তোমরা কখন কি করছো, কখন কি চাইছো, সব কিছুই কিন্তু বাবারা নজরে রাখে। বুঝতে পারছো কথাগুলো মামুনি? আরাত মলিন হাসি দিল একটা। লতিফ শেখের কথায় সঙ্গে সঙ্গে আয়রা লজ্জা পেয়ে সোফা থেকে উঠে বসলো। তারপরে অন্যদিকে তাকিয়ে মুখে মুচকি হাসি টেনে পুনরায় আর চোখে একবার আনাসের দিকে তাকালো। তাকানোর সঙ্গে সঙ্গে দুইজনে চোখাচোখি হয়ে গেল। আনাস এতক্ষণ যাবৎ বোনের মন খারাপের কথাগুলো শুনতে পেয়ে বোনের দিকে তাকিয়ে দেখতেছিল। লতিফ শেখের কথায় সেদিকে তাকালো। তাকিয়ে লতিফ শেখের পাশে আয়রাকে বসে থাকতে দেখে। না চাইলেও একবার সেদিকে তাকালো। তাকানোর সঙ্গে সঙ্গে দুইজনের চোখাচোখি হয়ে গেল। আনাস স্বাভাবিকভাবে নিজে থেকেই চোখটা সরিয়ে নিল এবং কি আবার ফোনে নিজের চোখটাকে আবদ্ধ করে নিল। আনাসকে ইগনোর করতে দেখে আরাত লতিফ শেখের ঘাড়ে মাথা রেখতে রেখতে ঢং করে বলে মুখটাকে বাঁকালো। আনাস পুনরায় আর চোখে একবার আয়রাকে দেখলো। তারপর আবার ফোন ঘাটাঘাটি করে মুগ্ধ নয়নে চেয়ে রইল। আদনান তালুকদার এতক্ষণ বাবা মেয়ের আগলে রাখার ভালোবাসাটুকু মনোমুগ্ধকর নয়নে দেখতেছিল। কারণটা হলো যে আদনান তালুকদারের কোনো মেয়ে নেই। তারতিবের জন্মের পরে আদিবা তালুকদের শরীরের সমস্যার কারণে তারা বাচ্চা নিতে পারে নাই। দীর্ঘ 16 বছরের পরে ডক্টরের পরামর্শে তারা আবার বাচ্চা গ্রহণ করে। আশা ছিল একটি সুন্দর ফুটফুটে রাজকন্যা হবে তাদের, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো বা অন্য পরিকল্পনা ছিল তাদের জন্য। এই জন্যই দীর্ঘ 16 বছরের পর আদনান তালুকদারের ঘরে নতুন এক ফাজিলের আগমন ঘটেছিল। আদনান তালুকদার মাঝে মধ্যে নিজের ছেলেদের দিকে তাকিয়ে ভাবে, একই গর্বে দুইটা আলাদা চরিত্রের কথা। বড় ছেলে তারতিব ছোটবেলায় থেকে সব সময় চুপচাপ গম্ভীর টাইপের, পড়াশোনায় টপার ছিল। আর ছোট ছেলে আহিন পড়াশোনায় একেবারে অমনোযোগী, সারাদিন শুধু মাথার মধ্যে দুষ্টুমি আর ঘোরাঘুরি। কথায় ভাবতে উঠেই আবার আদনান তালুকদার একটু হেসে উঠল। হাসতে হাসতে দরজায় রশ্মিকে আসতে দেখে। রশ্মিকে ডেকে আনলো আদনান তালুকদার আর বলতে লাগলো, এই তো আমার রশ্মি মামুনি চলে এসেছে। মামুনি এদিকে আসো তো, আমার পাশে বসো। ওরা একা একা আমাকে দেখিয়ে মেয়েদেরকে আদর করতেছে। আদনান তালুকদারের কথায় রশ্মি মুখে হাসি এনে আবার আদনান তালুকদারের পাশে গিয়ে বসলো। আদনান তালুকদার রশ্মিকে পাশে বসে পুনরায় বলতে লাগলো, এই তো আমার মেয়েও এসে গিয়েছে, এখন আমিও আমার মেয়েকে আদর করব। কথাটা বলেই এবার তিন কর্তা একসাথেই হেসে উঠল। আদনান তালুকদার রশ্মির দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা রশ্মি মামুনি, তোমার ফ্ল্যাট কয়টায় আগামীকালকে? রশ্মি আদনান তালুকদারের পাশে বসেই আহাত তালুকদারের দিকে তাকিয়ে বলতে লাগলো, জি আঙ্কেল, আগামীকাল সকাল 10:30টায়। তখনই লতিফ শেখকে বলতে শোনা গেল, তাহলে তো তোমাকে রিসিভ করতে ভাইজান নিশ্চয়ই এয়ারপোর্টে আসবে। তখন আবার রশ্মি বলতে লাগলো, জি ফুপা, আব্বু নিজেই আসবে আমাকে রিসিভ করার জন্য। এভাবে কথা বলার মধ্য দিয়ে তারতিব সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দুপুরের দিকে ঘুমিয়ে সেই ঘুম এখন মাত্র ভেঙেছে। 3-4 ঘন্টা হবে ঘুম ভেঙেছে তার। এতক্ষণ সে নিজের রুমেই ব্যালকনিতে ছিল। মাত্র নিচে নেমে এলে রাতের খাবারের জন্য। নিচে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা কিচেন রুমের দিকে এগিয়ে গেল। এভাবে তারতিবকে যেতে দেখে আনাস পেছন থেকে একবার তারতিবকে ডাকলো, ভাইয়া। তারতিব দাঁড়িয়ে পড়ল। পিছনে না তাকিয়ে আনাসের কথায় উত্তর দিল, বল কি বলবি? ভাইয়া, বড় আব্বু একটু এদিকে এসে তোমাকে বসতে বলেছে। তারতিবকে ভুরুকুচকে পিছনে ঘুরে দাঁড়ালো। তারপর সামনের দিকে এগিয়ে এসে প্রশ্নবোধক চাউনি নিয়ে তাকালো। তখনই আদনান তালুকদার আবার তারতিবকে বলতে লাগলো, তারতিব এদিকে আসো তো একটু, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আদনান তালুকদার বসা অবস্থায় তারতিবকে নিজের কাছে ডাকলেন। তারতিব কিছুটা এগিয়ে এসে বাবার সামনে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। লতিফ শেখ তারতিবকে বলল, তারতিব এদিকে এসে বসো, তোমার সঙ্গে তো কথা হয় নাই, একটু বসো, সবার সঙ্গে আড্ডা দাও, দেখবে তোমার অনেক ভালো লাগবে। তারতিব বলল, ইটস ওকে ফুপা। আনাস তখনই তারতিবকে আবার বলে উঠল, রশ্মি আগামীকাল সকাল 10:30টার ফ্লাইটে বাংলাদেশ থেকে কানাডা যাচ্ছে, সেখানেই পড়াশোনা করবে আঙ্কেলের কাছে থেকে। আনাসের কথা শেষ করার সঙ্গে সঙ্গে তারতিবের চোখ দুটো দৃষ্টি করলো আরাতের উপরে। মেয়েটা আহাত তালুকদারের কাঁধে মাথা ঠেকিয়ে মলিন মুখে হাসছে।
চুপচাপ 2 হাত দিয়ে ওড়নার অঙ্গুরিতে মুড়িয়ে রয়েছে। সেদিকে তাকিয়ে তারতিব ছোট একটা দীর্ঘ শ্বাস ফেললো, চোখ ঘুরিয়ে একবার আনাসের দিকে তাকালো এবং তাকিয়ে বলতে শুরু করলো, আধা ঘন্টা পরে আমার রুমে আসবি, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে। আনাস তারতিবের কথায় মাথা চাকিয়ে বলে উঠল, ওকে ঠিক আছে, তুমি যাও, আমি আসবো। কথাটা বলেই তারতিব নিজের বাবার দিকে তাকালেন। বাবার পাশে রশ্মিকে বসে থাকতে দেখে রশ্মিকে উদ্দেশ্য করে বললেন, বেস্ট অফ লাক। রশ্মি হাসি মুখে তারতিবকে বললেন, থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। তারতিব নিজের কথাটা শেষ করে কিচেন রুমের দিকে এগিয়ে গেলেন রাতের খাবারের জন্য। কিচেন রুমে এসে দাঁড়ালেন। আদিবা তালুকদার এগিয়ে এলেন। আদিবা তালুকদার রশ্মিদের বাড়ি থেকে তারতিবের জন্য আগের ভাগেই খাবার নিয়ে এসেছিল। তারতিব খাবার প্লেট হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেলেন। আয়রা, আরিশা, আরাত, রশ্মি 4 জন মিলে সবাই আরাতের রুমে। আর মাত্র একটা রাত, তাহলে রশ্মি থাকবে না আর সবার সঙ্গে। আজকের রাতে 4 জন মিলে আড্ডা দিয়ে কাটাবে বলেছে তারা। কিন্তু আজকে তাদের আড্ডাতে আহিনার আলভি সামিল থাকবে না, এটা হতেই পারে না। আহানা শেখ আর লতিফ শেখ আজকে 2 জনই তালুকদার বাড়িতে থেকে গেলেন। বড়রা সবাই যে যার রুমে চলে গিয়েছেন। আনাস তারতিবের রুমে গিয়ে তারতিবকে দেখতে পেল না, তাই তো বেলকনিতে এগিয়ে গেলেন। তারতিব বেলকনিতে সোফাতে বসা অবস্থায় হাতটা সোফার সঙ্গে রেখে দিলেন। আকাশের দিকে তাকিয়েছিল তারতিব, কিছু একটা ভাবছিল সে। 2-1 পা সোফার সামনে টেবিলে রেখেছে। হঠাৎ আনাসের ডাকে তারতিব ভাবনা থেকে আবার ব্যাঘাত ঘটল। তখনই আনাস বলল, ভাইয়া। তারতিব আনাসের দিকে তাকালো, তারপর চোখের ইশারায় আনাসকে সোফাতে বসতে বলল। আনাস তারতিবের কথা মতো সোফাতে বসলো। তারতিব এবার নিজেকে ঠিকঠাক করে বসে আনাসের দিকে তাকিয়ে বলতে লাগলো, রশ্মিকে এয়ারপোর্ট এগিয়ে দিতে কে কে যাবে? তখন আবার আনাস বলতে লাগলো, আমি, আরাত, আন্টি। আলভিকে নিবে না আন্টি, তাই তো আমরা 3 জনেই যাব। তখন আবার তারতিব বলতে লাগলো, গুড, টেক কেয়ার, সবাইকে খেয়াল রাখবি। আনাস তারতিবের মুখের দিকে তাকিয়ে রয়েছে। তারতিব আনাসকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, হোয়াট হ্যাপেন? আনাস মুচকি হাসি দিয়ে বলল, ইটস নাথিং। 2 জন কিছুক্ষণ চুপচাপ থাকার পরে আনাস তারতিবের মুখের দিকে চেয়ে কিছু একটা ভেবে পুনরায় তারতিবকে বলল, ভাইয়া, তুমি হয়তো কিছু বা বলতে চাও আমাকে। কি বলতে চাও বলো তো খোলাখুলিভাবে। তারতিব এবার আনাসের দিকে তাকালো, তারপর চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে একটু সময় নিয়ে বলতে লাগলো। তখন তারতিব বলতে লাগলো, আরে না, তেমন কিছু না। ওই আমি বলতেছিলাম, তোর যে একটা পাগল বোন আছে, ওটাকে একটু সামনে রাখিস, এটাই, আর কিছু না। কালকে হয়তো বা আরাতকে, যখন রশ্মিকে ছাড়তে যাবে তখন হয়তো বা আরাত অনেক কান্নাকাটি করবে, তো বলছিলাম ওকে একটু সামনে রাখিস, তাহলেই হবে। আনাস তারতিবের কথায় মুচকি হাসি দিয়ে বলল, তার বলতে এয়ারপোর্টে গিয়ে আবার কি পাগলামি শুরু করে আল্লাহই ভালো জানে। আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম। 2টি পর্ব একসাথে দিয়েছি, কেমন হয়েছে জানি না, আশা করি ভালো হবে। আর আজকে একটু ভয়েসটা একটু তাড়াতাড়ি ফাস্ট করে দিয়েছি, কারণটা হলো যে আমি একটু ব্যস্ত ছিলাম, এই কারণে কথার স্পিডটা হয়তো বা একটু বেশি ছিল। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেউ কমেন্ট না করে যাবেন না। প্লিজ আমাদের সিজন স্টোরিজ ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা প্রতিনিয়ত গল্প ছাড়ার সাথে সাথেই আপনি সর্বপ্রথম পেতে পারেন। আর আমাদের গল্পের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট টাইম আপনারা কেমন টাইপের গল্প চান সেগুলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা কেমন লেগেছে সত্যি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যেরকম গল্প চাইবেন আমরা সেই রকম গল্প দেওয়ার জন্য চেষ্টা করব।